হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মির ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি, কারণ আজকের ব্লগটা হচ্ছে কি যে মন্দারমণি ট্যুর। তো আমরা তো সবাই যে কোনো জায়গায় ঘুরতে গেলে তো বেশ মজায় থাকি আর বেশ আনন্দ হয়। তো সেই আনন্দের একটা ব্লগ নিয়ে চলে এলাম। মন্দারমণিতে কিভাবে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন দিকে গেলে কি দেখতে পাবেন, আরও অনেক কিছু সব কিছু একসাথে নিয়ে চলে এসেছি আমি এই ভিডিওতে। তো চল শুরু করা যাক। তো আমরা বিকেল বলতে দুপুরের দিকে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো এই বাড়িতে আমি এই দরজা বন্ধ করে দিলাম। আর এই যে ড্রেসটা আমি পরেছি বা তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু নতুন ড্রেস। তো আমরা যেখানেই যাই না কেন বেশিরভাগ সময়ই কোথাও ঘুরতে গেলে নতুন জামাটা তখনই পরি আর তারপরে সেই জামাটা পরে সব জায়গায় যাই। তো এই হচ্ছে কি যে দেখতে পাচ্ছেন মন্দারমণি 10 কিমি আর দীঘা যে কত কিমি প্রত্যেকটা কিন্তু লেখা রয়েছে। তো আমরা পুরোপুরি সাজুগুজু করি নতুন জামা পরে চলে গিয়েছিলাম মন্দারমণির দিকে। আর এই বীজটা হলো কি যে শৌলা বীজ। আমি কিন্তু এই বীজের অনেক ভিডিও করেছি, তো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে এই শৌলা বীজের, এর গল্প নিয়ে অনেক কিছু রয়েছে, তো তোমরা চাইলে দেখতে পারো। তো এই বীজটা কিন্তু বিশাল বড় বীজ, তো দেখতে পাচ্ছ শুরু করেছি অনেকক্ষণ আগেই আর এখনও কিন্তু ব্রিজের ভিডিওটা শেষ হয়নি। তো সাইডে যে নৌকাগুলো রয়েছে বা ছোট ছোট নদীগুলো রয়েছে কতটা সুন্দর লাগছে, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো এই রাস্তাটা হচ্ছে কি যে, তো তোমরা নন্দকুমার থেকে কিন্তু আসতে পারো কাঁথিতে। তো কাঁথির একটা রাস্তা নতুনই হয়েছে, এটা হলো কি শৌলা ব্রিজের পাশ থেকে। এই ব্রিজটা কিন্তু নতুন বলতে 5-6 বছর হয়েই গিয়েছে। তো এই যে সবে ব্রিজটা শেষ হলো আর এই যে রাস্তাটা সবে ধরেছি পিচের, এই রাস্তাটা কিন্তু পুরোপুরি নতুন। এই রাস্তাটা দিদি করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ মন্দারমণি 10 কিমি, এখানে শঙ্করপুর 20 কিমি, দীঘা আরও বেশি। তো দেখতেই পাচ্ছ কিন্তু এখানে লেখাই রয়েছে। এই রাস্তাটা দিদি নতুন করেছে, কারণ এই পাশ থেকে দীঘায় গেলে কিন্তু পুরো অনেকটা কম টাইম লাগে। দীঘা বা মন্দারমণি, তাজপুর যেখানে যাও না কেন সবই তো একই রোডে দিয়ে যেতে হয়। তো এই রাস্তাটা কিন্তু খুবই ভালো, নতুন আর দু সাইডের পরিবেশ এত সুন্দর দেখার মতনই। এই হচ্ছে নৌকার, এখানে কিন্তু আমি অনেকবার গিয়েছি ফটো তোলার জন্য, আমার খুবই ভালো লাগে ঘুরতে যেতে। এই জায়গাটায় নৌকা কিন্তু তৈরি করা হয়, রং করা হয় বা যে কোনো নৌকাকে কিন্তু এখানে সারাই করা হয়। আর আমাদের মতো আমরা সবাই গিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোও তুলে নিই। তো আলকাতরা রং করা হয়েছে। তো নৌকাতে আমি যখনই উঠতে যাই না কেন তখনই কিন্তু হাতে বা জামাতে আলকাতরা রং লেগে যাচ্ছিল। তো সেটা কোনো ব্যাপার না, ফটো তোলার জন্য অনেক কিছুই করতে হয়। তো আমি আর আমার মেয়ে একটু নৌকাতে বসে একটু বাচ্চাদের মতো পাগলামো করছিলাম। তো বেশ ভালো লাগে। তো বয়সটা শুধুমাত্র সংখ্যা মাত্র, মনের তো বয়স হয় না। তো আমিও বাচ্চাদের মতো বেশ ওখানেই বসে কিন্তু পা দোলা দিচ্ছিলাম আর কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। দীঘা যেতে গেলে তো কাঁথি থেকেই তো দীঘাতে যেতে হবে, কিন্তু এইটা হচ্ছে কি যে বাইপাস নতুন হয়েছে। তো এখানে কিন্তু যারা পার্সোনাল গাড়ি করে যায় তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যেতে পারবে। যে হাই রোডে যে যেতে গেলে যে আমরা যেখানে দীঘায় যাই বাসে করে, হাই রোড বা মেন রোডে যে সরকারি গাড়িগুলো থাকে বা বেসরকারি গাড়ি, সেই গাড়িগুলো দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। কারণ এই রোডটা হলো কি যে শুধুমাত্র যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য। তো এটা বাইপাস নতুন তৈরি হয়েছে। তো আমি দেখতেই পাচ্ছি, তো এখানে কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো তোলার পর আমরা চলে গিয়েছি, মানে আমি এই ফার্স্ট টাইম গিয়েছি, এটা হলো কি যে মাছের ডাক। তো মাছের ডাক বলতে কি আমি কিন্তু একদমই জানতাম না। তো গিয়ে আমার এত ভালো লাগছে। তো সমুদ্রে এতবারই ঘুরতে যাই, তো এই জায়গাটা কিন্তু আমি কোনোদিনও যাইনি বা জানতামও না। তো এই জায়গাটা কিন্তু মন্দারমণি খুবই কাছে।
তোমরা যখন মন্দারমণিতে যাবে অবশ্যই করে এই জায়গাটায় যেও, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। কারণ আমরা কিন্তু বাজারে যে পরিষ্কার মাছটা দেখতে পাই তার পিছনে যে কত কাহিনী হতে পারে একটা পরিষ্কার মাছের পিছনে, তো সেইগুলো কিন্তু শুধুমাত্র এই মাছের ডাক এই জায়গাটা না গেলে কিন্তু তোমরা কেউই জানতেই পারবে না। আর আমারও একটু ঘুরতে ইচ্ছা করছিল, মানে এতটাই সাগরের মানে জলের একটা হাওয়া আসছিল যে আমি ঘুরতেই পারছিলাম না, মনে হচ্ছিল আমাকে যেন কেউ আটকাচ্ছে, মানে হাওয়াতে আমাকে আটকে দিচ্ছে, আমি তো ঘুরতেই পারছিলাম না। তো ফাইনালি আমরা মাছের ডাকে চলে এসেছি। তো মাছের ডাক বলতে এই পাশেই তো সাগর রয়েছে, তো এখান থেকেই কিন্তু মাছ ধরে আনে জেলেরা, মাছ ধরে এনে এখানেই কিন্তু সব মাছ রেখে দেয় তারা। তো তারপর এই যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন, তো এই মহিলাগুলোকে ওরা কিন্তু একটা টাইম দিয়ে দেয়, তো তারা এই টাইমটায় এসে তারা কিন্তু পরিষ্কার মাছগুলো বেছে বেছে রেখে দেয়। তো জালে তো সব রকমেরই তো নদী বা সাগরের মাছ ওঠে, তো সমুদ্রের যে মাছগুলো সব কিছু একসাথে, ছোট কাঁকড়া, চিংড়ি বা আরও নোনা মাছ যেগুলো ওঠে, তো তাদের প্রত্যেককে কিন্তু আলাদা করতে হয়। কারণ বাজারে নিয়ে আসার আগে তো প্রত্যেকটা মাছ আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতে হবে। তো এই যে মহিলাগুলো এরা কিন্তু মাছ বেছে দেওয়ার কাজ করে। আর তারপরে তো এখানে একটা ডাক হয়, তো যারা মাছ বিক্রি করে তারা কিন্তু ওই ডাকেদের কাছ থেকে কে কত টাকা দিয়ে বিক্রি করবে তাদের কাছ থেকে কিন্তু মাছ কিনে নেয়। তো কিনে নিয়ে তারপরে তারা পরিষ্কার করে ধুয়ে বরফের মধ্যে মিশিয়ে নিয়ে চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাঁটাই মাছগুলো, এগুলো কিন্তু খাওয়া হয়ই না, কারণ এগুলো যাদের পুকুরে বিশাল বড় বড় যে হাইব্রিড শিং মাছ, মাগুর মাছ বা রূপচাঁদ মাছ হয়, বা বড় বড় যে মুরগিগুলো হয় না, যে হাইব্রিড মুরগিগুলো, তো তাদেরই এইগুলো খাবার। তো এইগুলো তারাই কিনে নিয়ে যায় তাদের ফার্মের জন্য। তো এখানে আমরা কিন্তু মাছ কিনতেই গিয়েছিলাম। তো সাধারণত তো এখানে মানে এমনভাবে মানে রয়েছে, তো আমাদের দেখে কিন্তু আর কিনতে ইচ্ছা করলো না। আর এই যে কাকুটা রয়েছে এ কিন্তু 3টে জালের মধ্যে 3 রকমের মাছ কিন্তু ধুয়ে আনছে, মানে একজন লোক কিন্তু ওই 3টে জালেই করে কিন্তু মাছ নিতে পারবে, মেপে মেপে, তার বেশি কিন্তু মাছ ওখান থেকে নিয়ে আসতে পারবে না, এরকম টাইপের একটা নিয়ম রয়েছে। তো ফাইনালি আমরা দেখলাম যে মাছ ওই রকমভাবে আসে বা ওরকমভাবে পরিষ্কার হয়, তো আমাদের নিতে গেলে কিন্তু ওখানে ওই নোংরা মাছটাকেই কিন্তু নিতে হবে, পুরোপুরি বালি। তো সেই জন্য কিন্তু আমরা সাধারণত মাছ আমাদের আর কেনাই হলো না, কারণ আমরা সবসময় পরিষ্কার মাছটাই খুঁজি। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি মন্দারমণিতে। তো এখানে প্রথমে এসে কিন্তু আমরা আইসক্রিমটা খেয়েছিলাম, কারণ অনেকটা লং ড্রাইভ করার পর কিন্তু একটু কিছু খেতে ইচ্ছা করছিল। আর আমি সাধারণত নিরামিষ খাবো আজকের দিনে, তো সেজন্য কি খাবো বুঝতে পারছিলাম না বলে এরকম একটা আইসক্রিমটাই খেলাম। আর এই সব দোকান দেখে তো আমি পুরো ঝেঁপে পড়ি, কেন জানি না আমার এত লোভ লাগে। তো তারপরে কিছু এখন তো কিনলাম না, কারণ সবেই যেহেতু মন্দারমণিতে এসেছি তো একটু ঘুরে নেওয়া যাক, কারণ তখন পুরোপুরি 5টা বেজে গিয়েছে, তো সন্ধ্যা নেমে আসবে, তো সেই জন্য একটু ঘুরে নিলাম। আর সন্ধ্যার টাইমে তো কেনাকাটা করতে বেশ ভালো লাগে, মানে যে কোনো এই সমুদ্র এরিয়াতে, কারণ লাইটগুলো যখন জ্বলে তখন বেশ দারুণ লাগে। তো সেই জন্য কেনাকাটাগুলো স্কিপ করে গেলাম। তারপরে কিন্তু আমরা নেমে গেলাম সাগরের দিকে। তো খুব বেশি কিন্তু ভিড় ছিল না, তাও কিন্তু যখনই আমরা আসি না কেন তখনই কিন্তু এতটাই ঠিক লোকজন থাকবেই, কারণ আমি সাধারণত 6 বছর পরে এই মন্দারমণিতে গেলাম। তো যেতে খুবই ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চা যেহেতু এতটা লং ড্রাইভ করে যাওয়া হয় না আমাদের, তো রাস্তার দুপাশটা এতটাই সুন্দর, মানে নিজেদের গাড়ি নিয়ে ছাড়া কিন্তু যেতে ভালো লাগে না, কারণ নিজেদের গাড়িতে গেলে কিন্তু বেশি ভালো লাগে।
তো তারপরে আমি তো এত বড় আইসক্রিম খেতেই পারি না কোনো দিনই, কারণ আমার ছোট আইসক্রিম ছাড়া আমি খেতেই পারি না। তো আমি যে বলবো ছোট আইসক্রিম খাবো, তো তার বলার আগেই কেনা হয়ে গিয়েছিল, তো সেজন্য আমাকে বড় আইসক্রিমটাই নিতে হয়েছে। আর আমার তো বেশ ভালো লাগছিল। তো এই যে এইগুলো দেওয়া রয়েছে পতাকার মতো, এইগুলো দেয় কেন বলুন তো? এইগুলো সাধারণত আমি যেটুকু জানি যে কোন দিক থেকে হাওয়াটা আসছে বোঝানোর জন্য। তো যাই হোক, পুরোপুরি এই সাগরের মধ্যে চলে এসেছি। তো এইরকম জায়গায় আইসক্রিম ফুচকা যা কিছুই খাই না কেন তার টেস্টও আরও বেশি বেড়ে যায়। তো ফুচকা খাবো বলে আমি আগের দিকে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু ফুচকাটা বললো কি যে আমিষ, সেজন্য আর খাওয়াই হলো না। তো দেখতে পাচ্ছি ওই যে বোট, ওর বোটটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এইসব দেখতেই ভালো লাগে, কারণ চড়তে গেলে তো বিশাল ভয় লাগে। তো সাধারণত চড়া হয়নি কোনোদিনও। তো তারপর আমরা একটু সবাই মিলে একটু গল্প আড্ডা দিলাম। তো তারপরে এই বাচ্চাটাকে দেখে আমার মেয়ে বলছিল তো ছোট ভাই প্যান্ট পরেনি, তো সে তো বোঝে না কি প্যাম্পাস কি প্যান্ট। তো যাই হোক, সে তো একা বোরিং লাগছিল বলে ভাইটার সাথে একটু খেলা করলো। তো তারপরে সাগরে এলেই তো একটু জলে পা না দিলে হয় না। তো সেই জন্য আমি সেরকম বুট টুট পরে আসিনি, তো বর্ষার জুতো পরেই এসেছিলাম, কারণ জানি পুরোপুরি বালি তো ভর্তি হবেই। তো তারপরে আমি আর মেয়ে একটু সাগরের দিকে যাচ্ছিলাম। তো একটু পায়ে জল না দিলে তো হয় না, তো ভালোই লাগে না। তো গায়ে এই জলটা ছোঁয়া পেলে যেন খুবই ভালো লাগে, মনে হয় যেন আমি মানে মন্দারমণি, দীঘা বা কোথাও যেন আমরা ঘুরতে এসেছি। তো সেই ফিলটা হয় জলে না স্পর্শ করলে। এবারে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা নেমে আসে, তো আমাদের কিন্তু আর বেশি দূর যাওয়া হয়নি, কারণ মন্দারমণিতে কিন্তু আরও অনেক ঘোরার স্পট রয়েছে। তো আমি 6 বছর আগে যখন গিয়েছিলাম প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। তো অনেক সুন্দর সুন্দর সিনারি রয়েছে, বা বড় বড় হাত টাইপের সিমেন্টে তৈরি করা রয়েছে, দারুণ ফটো আসে। তো যেহেতু সন্ধে হয়ে এসছে, আমাদের আর যাওয়াই হয়নি। আর ছোট বাচ্চাকে নিয়ে এতটা লং ড্রাইভ করে আমাদের বাড়ি ফিরতে হবে বলে আর বেশি দূর যায়নি। তো তারপরে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি সন্ধেই হয়ে এসছে। তো সেই জন্য আমাদের ফটো তোলা হয়নি, না হলে কিন্তু এখানে যারা ফটোগ্রাফার থাকে তো সঙ্গে সঙ্গেই ফটো দিয়ে দেয়। তো সন্ধে হয়ে যাওয়ার কারণে আমি সেরকম আর ফটো একটা তুললাম না, কারণ আমাদের ফ্যামিলি একটা ফটো তোলার ইচ্ছা ছিল, যাই হোক হলো না। তো তারপরে এই যে তিমি মাছগুলো, তো এগুলো তো রয়েছেই সামনে। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু জাহাজ রেস্টুরেন্টে যাচ্ছিলাম কিছু খাবার জন্য। তো তারপরে সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ তো একটা তিমি মাছ তো উল্টে পড়ে আছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু বিশাল সুন্দর একটা জায়গা, পুরোপুরি সমুদ্রের পাশে। তো এখানে বসে কিন্তু হাওয়া খাওয়া যায়, খুবই দারুণ একটা স্পট। আর দেখতেই পাচ্ছেন জাহাজ রেস্টুরেন্ট। তো তোমাদের দাদাভাইয়ের আর আমার মেয়ে তো এখান থেকে বিরিয়ানি খেয়ে নিল। তো আমি যেহেতু খাবো না, তো সেই জন্য কিন্তু তো বিরিয়ানির সামনে যায়নি, কারণ দেখলে তো লোভ আটকাতে পারবো না, যেহেতু আমি নিরামিষ খাবো এখন। তো যাই হোক, তো পুরোপুরি সন্ধ্যা নেমে এসছে। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এত সুন্দর লাইটিং দিয়ে রেখেছে। তো যে কোনো সাগরের সমুদ্র এরিয়ায় সন্ধ্যের টাইমটা না গেলে কিন্তু উপভোগ করা যায় না লাইটিংয়ের যে কত সুন্দর লাগে। তো আমার তো বেশ ভালো লাগছিলো। এরকম আমি একা বসেছিলাম, তো ওরা দুজনে তো খেতে চলে গিয়েছিল। তো বসে বসে আমার এই হাওয়াটা গায়ে লাগছিল, খুবই ভালো লাগছিল। এই সন্ধ্যের টাইমে একটু নিজেকে একা টাইম দিচ্ছিলাম। তো তারপর প্রায় 7টা বেজে গিয়েছে। তো আমাদের তো বাড়িতে আসতে হবে। তো বাড়িতে আসতে গেলে আমাদের 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। তো রাত হয়ে যাবে পুরো, যেহেতু খালি রাস্তা। তো তারপরে কিছু কেনাকাটা তো আমার করতেই হবে, যেখানে যাই না কেন স্মৃতি হিসাবে তো কিছু আমি আনবই, সে একবার যাই আর বারবার যাই। তো তারপরে এই সরস্বতী ঠাকুরটাও ভালো লাগছিলো, পেছনে দুর্গা ঠাকুরটার দাম বলছিল 6,000 7,000। তো আমি তো অবাক হয়ে গিয়েছি, আমি এত দাম হতে পারে। তো যাই হোক, তো দোকানগুলো ঘুরতে তো ভালো লাগে, কি যে নেব কিছু বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি আমি খুঁজছিলাম তো এই টাইপের কিছু জিনিস নেওয়ার জন্য। তো এই তিমি মাছটা নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু তিমি মাছটা আমি বড় সাইজ কোনো দোকানেই পাচ্ছিলাম না। তো তোমার দাদাভাই রেগে যাচ্ছিলো, যেহেতু রাতও হয়ে যাচ্ছে। তো তারপরে আমি কি নেবো বুঝতে পারছিলাম না বলে আরও একটু কয়েকটা দোকান ঘুরলাম। তো ঘুরে ঘুরে আমার মেয়ের তো একটা জিনিস পছন্দ হয়ে গেল, তো সে তো সেটা নেওয়ার জন্য বলছিল।
আর এই টাইপের পুতুল তো আমার বাড়িতে অনেক আছে, রাখার তো জায়গাই হয় না, কিন্তু তাও তো কিছু না কিছু তো কিনতেই হবে। তো তারপরে মেয়ে একটা এই পুতুল একটা নিল, ওটাকে কী পুতুল বলে, এংরি বার্ড না কি বলে, আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না। তো ওই পুতুলগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো একটু দাম বলছিল, 150 টাকা দাম বলছিল, তো একটু কমিয়ে নিয়েছে। তো এমনি আমাদের আশেপাশে এরিয়া থেকে তো এইসব জায়গা তো দাম বেশি নেবেই। আর আমি এই টাইপের একটা হার নিয়েছিলাম তো পরার জন্য। তো তারপরে আমার মেয়ের জন্য এই একটা, এটাকে জাইলোফোনই বলে সাধারণত, তো এরকমই একটা জাইলোফোন নিয়েছি তো আমার মেয়ের জন্য। তো আর এই প্যাঁচাটা খুবই ভালো লাগছিলো, তো এত দাম বলছিল, ওই প্যাঁচাটার দাম নাকি 600 টাকা। তো আমি আর প্যাঁচাটাকে আর নিলামই না। তো খুব সুন্দর কিন্তু কাজই ছিল তো প্যাঁচাটার। তো যাই হোক, ওটা আর নিলাম না। তো আমার মেয়ে এই জাইলোফোনটা পছন্দ হয়েছে বলে তো সে এখানে ট্রাই করতে দেখছিল কিভাবে বাজাবে। তো সেটা পছন্দ হয়ে গিয়েছে, তো সেটাকেও প্যাকিং করে দিতে বললাম, তো নিয়ে নিলাম। আর যেহেতু বেশিক্ষণ টাইম নেই, আমরা তাড়াহুড়োই করছিলাম, তো মেয়ের তো কেনাকাটি দুটো হয়েই গেল। এবারে আমি কি কিনবো বলে আরও কয়েকটা দোকান ঘুরতে ঘুরতে তো আমার সাধারণত একটা পছন্দ হলো এই ডাইনোসরটা। তো আমার তো ঘর সাজাতে বেশ ভালো লাগে, তোমরা সবাই জানো। তো কিনে কিনে ঘরে রাখা তো আর জায়গাই হয় না। আর এই কলা গাছটা খুবই ভালো লাগছিল, ভাবছিলাম ঘরের ভিতরে কি কলা গাছ রাখাটা ঠিক হবে বলে আমার আর কেনা হলো না। তো খুব সুন্দর ছিল কলা গাছটা। তো নেক্সট টাইম আমি কোথাও গেলে কেনার চেষ্টা করব। তো যাই হোক, আমি এই ডাইনোসরটা তো নিলাম, তো খুবই ভালো লাগছিলো ডাইনোসরটা। তো এটাকে বললাম প্যাক করে দিতে, কারণ আমাদের যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো। তো তোমার দাদাভাই বলছিল এই দুটো একসাথে নিতে, তো আমার কলা গাছটা তো বুঝতেই পারছিলাম না যে ঘরের ভিতরে রাখাটা ঠিক হবে কি না, তো নেওয়া হয়নি। তো তারপরে আমার ফেসটাকে আমি দেখছিলাম যে সারা দিন পর আমার এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছিলো যেন আমি বাড়িতে গিয়েই যেন ঘুমিয়ে যাই। আর এই হচ্ছে আয়না, তো আয়না দেখলেই তো আমি একটা ছোট তো ক্লিক করবই, তো আমার তো বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু আমাদের পুরোপুরি 7:30 পৌনে 8টা বেজেই গিয়েছে এই সব কেনাকাটা করতে। তো এবারে টেনশান হচ্ছে যে পুরো খালি রাস্তা দিয়ে কী করে আমরা ফিরবো। তো যাই হোক, আমরা কিন্তু সাধারণত বেরিয়ে গিয়েছি 7:30 পৌনে 8টা বাজে। আর এই হচ্ছে রাধা মাধবের মন্দির। তো পুরোপুরি মানে মন্দারমণিতে ঢুকতেই ওই দেখতেই পাচ্ছেন মেন রোডের পাশে। আর এই যে সোজা রাস্তা চলে গেছে ওটা কিন্তু তাজপুর দীঘার রাস্তা, মানে ওই একটাই রাস্তা। তো তারপরে আমরা সাধারণত ফিরছিলাম বাড়িতে। আর এই হচ্ছে রোড, যে রোডটা আমি ভিডিও আগে করলাম, শৌলার ব্রিজ। তো এই ব্রিজে এত সুন্দর যে লাইটিং থাকে, তো আমি আগে দেখিনি, তো বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাইটিং দিয়েছিল। আর এই যে ব্রিজটার দু সাইডে কিন্তু খুব সুন্দর করে মানে ফুটপাতের রাস্তাও ছিল। আর তারপরে তো ফুচকা না খেলে হয় না, তো এখানে আমি নিরামিষ ফুচকা পেয়েছিলাম, তো খেয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর